আসসালামু আলাইকুম। মামুন ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস 6-এর ইতিহাসের ক্লাস শুরু করছি। ক্লাস 6-এর যে ইতিহাস, সেই ইতিহাসের নাম হলো প্রাচীন ভারতের ইতিহাস। এই ইতিহাসের আজকে আমরা প্রথম অধ্যায় সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। সেই ইতিহাসের ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে এটা একটু বলি। ইতিহাস কি এটা যদি এক কথায় বলি তাহলে আমরা বলবো যে ইতিহাস হলো অতীতের কাহিনী। ইতিহাস যদি আমরা এক কথায় বলি তাহলে আমরা বলবো যে ইতিহাস হলো অতীতের কাহিনী। আর ইতিহাসের মূল যেটা বিষয়বস্তু সেটা পুরোনো দিনের, অতীতের। তাহলে এই ইতিহাস জানার জন্য আমাদেরকে বেশ কিছু তথ্যের উপর নির্ভর করতে হয়। ইতিহাস ইতিহাস কিন্তু আমরা সচরাচর কোনো একটা জিনিসকে যে ইতিহাস বলবো সেটা কিন্তু আমরা সচরাচর বলতে পারি না। সেগুলো পর্যবেক্ষণ, বিশ্লেষণ, এর পরিপ্রেক্ষিতে সেটাকে আমরা বলি যে ইতিহাস। তাহলে ইতিহাস যে রচনা বা ইতিহাস যে রচনা করতে হবে, কি থেকে আমরা ইতিহাস রচনা করব, বা ইতিহাস রচনার যে পদ্ধতি বা ইতিহাস রচনা যে সমস্ত তথ্য থেকে ইতিহাস রচনা করা হয় সেগুলোকে বলা হয় ইতিহাসের উপাদান। তাহলে দেখো, ইতিহাসের উপাদান, তাহলে যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে ইতিহাস রচিত হয় সেটাকে বলা হয় ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে ইতিহাস রচিত হয়, যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে ইতিহাস রচিত হয় তাকে ইতিহাসের উপাদান বলা হয়। তাহলে যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে, সোর্স, যে সমস্ত তথ্য বা সূত্র বা সোর্সের উপর নির্ভর করে ইতিহাস রচনা করা হয় তাকে বলা হয় ইতিহাসের উপাদান। এরপর তোমাদের একটা ছক আমি বোর্ডে লিখছি, সেই ছকটা ইতিহাসের উপাদানের একটা ছক, সেই ছকটা আমি বোর্ডে লিখছি এবং সেই ছকটা দেখে দেখে আমি ব্যাখ্যা করব, তাহলে বুঝতে পারবে ইতিহাসের উপাদান ইতিহাস রচনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। দেখো, এখানে ছক এঁকেছি আমি। তাহলে ইতিহাসের যে উপাদান, তাহলে একটু আগে আমি বলেছি যে ইতিহাসের উপাদান কাকে বলে না, যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে, যে সমস্ত সোর্স বা সূত্রের উপর নির্ভর করে ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেন তাকে বলা হয় ইতিহাসের উপাদান। তাহলে ইতিহাসের উপাদানকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। প্রথমত দুটো ভাগে ভাগ করছি, দেখো, একটা হচ্ছে লিখিত উপাদান, একটা হচ্ছে অলিখিত উপাদান। ঠিক আছে, লিখিত উপাদান। তাহলে লিখিত উপাদান আমরা কাকে বলবো না, ইতিহাসের যে সমস্ত উপাদান লিখিত আকারে বা লিখিত অবস্থায় পাওয়া যায়। তাহলে ইতিহাসের যে সমস্ত উপাদান
লিখিত আকারে পাওয়া যায় তাকে আমরা বলি লিখিত উপাদান। ঠিক আছে। আর অলিখিত উপাদান ইতিহাসের যে সমস্ত উপাদান লিখিত অবস্থায় পাওয়া যায় না। ঠিক আছে। ইতিহাসের যে সমস্ত উপাদান লিখিত অবস্থায় পাওয়া যায় না তাদেরকে আমরা বলি অলিখিত উপাদান। এবার লিখিত উপাদান যেগুলো যেগুলো লিখিত অবস্থায় আমরা পাই, সেই লিখিত অবস্থায় যে সমস্ত আমরা তথ্যগুলো পাই সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। দেখো, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে বিদেশি। দেশি বলতে আমাদের ভারতীয় যারা ঐতিহাসিক, যারা ইতিহাস রচনা করেছেন বা যাদের সেই সূত্র থেকে আমরা পরবর্তীকালে যারা ঐতিহাসিক যারা ইতিহাস রচনা করেন তাকে আমরা বলছি, সেগুলোকে আমরা বলবো দেশীয় উপাদান। তাহলে এই দেশীয় উপাদানের একটা উদাহরণ আমরা বলতে পারি কলহন। কলহনের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। সেই কলহনের রাজতরঙ্গিনী আমরা বলতে পারি। এই কলহনের রাজতরঙ্গিনী দেশীয় একটা উপাদান। কলহন কে ছিলেন? কলহন ছিলেন একজন কাশ্মীরের পণ্ডিত। তিনি রাজতরঙ্গিনী নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থটাই হলো ভারতবর্ষের প্রথম পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রন্থ। ভারতবর্ষের প্রথম পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রন্থের নাম হলো কলহনের রাজতরঙ্গিনী। তাহলে এই কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের নাম তোমরা সকলেই জানো, সেই কাশ্মীরের ইতিহাস আমরা এই কলহনের রাজতরঙ্গিনী থেকে জানতে পারি। ঠিক আছে। তাহলে দেশীয় উপাদানের মধ্যে আমরা উদাহরণ হিসেবে দিয়েছি যে কলহনের রাজতরঙ্গিনী। এরপর বিদেশি দেখো, তিনটা আমি ভাগ লিখেছি। বিদেশিরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন তাদের সেগুলোকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে গ্রিক, রোমান এবং চীন। গ্রিক, মেগাস্থিনিসের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। মেগাস্থিনিস দেখো, বিদেশিরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন বা বিদেশিদের যে লেখা থেকে পরবর্তীকালে ইতিহাস রচিত হয় তাদের লেখাগুলিকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হলো গ্রিক, রোমান এবং চীন। গ্রিক, রোমান এবং চীন। তাহলে গ্রিক, মেগাস্থিনিসের নাম তোমরা শুনেছ। মেগাস্থিনিস ইন্ডিকা নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন। মেগাস্থিনিসের ইন্ডিকা হলো একটা বিদেশি একটা উদাহরণ আমরা বলবো। গ্রিক দেশের একটা উদাহরণ হচ্ছে মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ। এই ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা অনেক কিছুই জানতে পারি ভারতবর্ষের। তারপর হচ্ছে রোমান হচ্ছে প্লিনির ন্যাচারাল হিস্ট্রি। প্লিনির ন্যাচারাল হিস্ট্রি এটা রোমান একটা উদাহরণ আমরা বলবো। আর চীন হচ্ছে ফাহিয়ানের ফোক ওকি। ফাহিয়ানের ফোক ওকি। তাহলে একটা পাঠ আলোচনা করা হলো লিখিত উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হলো দেশি, একটা হলো বিদেশি। দেশি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে যে সমস্ত ভারতীয় লেখক যারা, ভারতীয় যারা সাহিত্যিক, ভারতীয় যারা ঐতিহাসিক, তাদের যে রচনা সেটাকে আমরা বলছি দেশীয় রচনা। উদাহরণ হিসেবে আমরা বলছি যে কলহনের রাজতরঙ্গিনী। এই কলহনের রাজতরঙ্গিনী এই গ্রন্থটাকে ভারতবর্ষের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ বলে মনে করা হয় এবং এটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। একই রকম ভাবে বিদেশ থেকে যারা ভারতবর্ষে এসেছিলেন তারাও কিন্তু গ্রন্থ রচনা করেছিলেন এবং সেই গ্রন্থগুলো থেকে পরবর্তীকালে ভারতবর্ষের ইতিহাসের বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। তার মধ্যে অন্যতম হলো গ্রিক, রোমান এবং চীন। তাহলে গ্রিক, মেগাস্থিনিসের নাম তোমরা কম বেশি সকলেই জানো।
সে মেগাস্থনিস ইন্ডিকা নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন। রোমান রোমান হচ্ছে প্লিনি ন্যাচারাল হিস্ট্রি, আর চীন ফাহিনের ফৌকুওকি। এরপর আমরা ওই দিকের পার্ট যেটা আছে অলিখিত উপাদান সেটা নিয়ে আলোচনা করব। দেখো এরপর অলিখিত উপাদান কোনগুলো না, ইতিহাসের যে সমস্ত উপাদানগুলো কোনো লিখিত অবস্থায় পাওয়া যায় না, তাকে আমরা বলছি অলিখিত উপাদান। এই অলিখিত উপাদানের মধ্যে প্রধান হলো লিপি, মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য। তাহলে প্রথমে লিপি নিয়ে আলোচনা করছি। লিপি, তাহলে আগেকার দিনের যারা রাজা যারা ছিলেন, শাসক যারা ছিলেন, তারা কি করতেন, নিজেদের যে সমস্ত কীর্তি কাহিনী, যেগুলো ভালো ভালো নিজেদের কাজের স্বাক্ষর, সেগুলো তারা কি করতেন না, কোনো পর্বত গাত্রে বা তামার পাথরে বা তামার গাত্রে সেগুলো তারা খোদাই করে রাখতেন। এবং এইগুলো থেকে, যেগুলোকে আমরা বলছি লিপি, এই লিপি থেকেও কিন্তু ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। তাহলে মৌর্য সম্রাট অশোকের যে সমস্ত শিলালিপিগুলো আসে, সেখান থেকে, সেই শিলালিপি থেকে কিন্তু আমরা জানতে পারি যে অশোক সমস্ত প্রজা যারা ছিলেন, তার রাজ্যের সমস্ত প্রজাকে তিনি সন্তান তুল্য বলে মনে করতেন। তাহলে এগুলো কিন্তু আমরা অশোকের যে শিলালিপি, সেই লিপি থেকে আমরা জানতে পারি। তাহলে পাথর কেটে খোদাই করে এগুলো লেখা হতো, পর্বত গাত্রে লেখা হতো, অথবা তামার পাত্রেও কিন্তু এই সমস্তগুলো তারা লিখে রাখতেন। এগুলো পরবর্তীকালে ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট হচ্ছে মুদ্রা। তোমরা সকলেই মুদ্রা দেখো, মুদ্রা দেখেছো সকলেই তোমরা। মুদ্রা যেটাকে আমরা বলছি কয়েন, আজকে দিনেও 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন বাজারে পাওয়া যায়। তাহলে এই একটা ছোট কয়েন বা মুদ্রা থেকে কিন্তু ইতিহাসের অনেক তথ্য আমরা জানতে পারি। তাহলে কি কি তথ্য আমরা জানতে পারি? প্রথমেই দেখো, একটা মুদ্রা বা কয়েন যে ধাতুটা দিয়ে তৈরি, সেই ধাতুটা সেই সময়কালে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সহজলভ্য বলেই কিন্তু সেই ধাতুটা দিয়ে মুদ্রাটা তৈরি করা হয়। আমরা সোনার মুদ্রা, রূপার মুদ্রার নাম শুনেছি বা দেখেছি, হয়তো কেউ কেউ দেখে থাকবে তোমরা। তাহলে সেই সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু তখন সোনা বা রূপা সহজলভ্য ছিল, তাই সেই কয়েনগুলো, সেই মুদ্রাগুলো তখন সোনা রূপা দিয়ে তৈরি হতো। আজকে দিনে দেখো, সোনা রূপার মুদ্রা আমরা দেখতে পাই না, কেননা আজকে সোনা এবং রূপার দাম, মূল্য প্রচুর, তাই আজকে দিনের মুদ্রাগুলো কিন্তু সোনা রূপা দিয়ে তৈরি হয় না। একটা হলো। 2 নম্বর হচ্ছে যে মুদ্রায় দেখবে পেছন দিকে একটা, আমাদের যে মুদ্রাগুলো চালু আছে সেই মুদ্রার পেছন দিকে দেখবে একটা শাল দেওয়া থাকে। তাহলে সেই সূত্র থেকে আমরা জানতে পারি যে সেই সময়, ধরো আজকের 2021 সালের একটা কয়েন যদি 50 বছর 100 বছর পরে যদি পাওয়া যায়, তাহলে 50 বছর বা 100 বছর পরেও ওই মুদ্রার সূত্র ধরে বলা যাবে যে সেই সময় ভারতবর্ষের পরিস্থিতি কেমন ছিল, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন, ওই সূত্র ধরে কিন্তু খুব সহজেই বলে দেওয়া যাবে। তারপর ধরো ভারতবর্ষের কোনো মুদ্রা যদি মিশর, সুমের, মেসোপটেমিয়া, ক্রিট, এই সমস্ত যদি ভারতবর্ষের মুদ্রা পাওয়া যায়, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে প্রাচীনকালে ভারতবর্ষের সঙ্গে মিশর, সুমের, ক্রিট, মেসোপটেমিয়া এই সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য সম্পাদিত হতো। আবার ধরো প্রাচীনকালে ভারতবর্ষে কিন্তু বিভিন্ন জায়গার মুদ্রা বিভিন্ন রকমের হতো। উত্তর ভারতের ধরো একটা মুদ্রা যদি দক্ষিণ ভারতে পাওয়া যেত, উত্তর ভারতের শাসকের একরকম মুদ্রা, দক্ষিণ ভারতের শাসকের একরকম মুদ্রা, অর্থাৎ তখন কিন্তু অঞ্চলভেদে শাসকরা নিজেদের মতো করে মুদ্রা তৈরি করতেন। তাহলে ধরো উত্তর ভারতের একটা মুদ্রা দক্ষিণ ভারতে পাওয়া যাচ্ছে, এর থেকে আমরা খুব সহজেই বলতে পারবো যে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের একটা বাণিজ্যিক আদান প্রদান ঘটত। উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের বাণিজ্যিক আদান প্রদান না ঘটলে উত্তর ভারতের মুদ্রাটা কখনোই দক্ষিণ ভারতে পাওয়া যেত না। এ থেকে সেই সময়কালে শাসক, উত্তর ভারতে যিনি শাসক ছিলেন, তার সাম্রাজ্য বিস্তার, তার সাম্রাজ্যটা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, এটা খুব সহজেই আমরা অনুমান করতে পারি। আর এই মুদ্রা থেকেও আর একটা জিনিস জানা যায়, যেটা হলো শাসকের ব্যক্তিগত গুণাবলী।
শাসকের ব্যক্তিগত গুণাবলীর পরিচয় এই মুদ্রা থেকে পাওয়া যায়। উদাহরণ হিসেবে আমি বলছি, ধরো সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের সময়কালে যে সমস্ত মুদ্রা, সেই মুদ্রায় কিন্তু বীণা মানে বাদ্যযন্ত্র একটা দেখবে সরস্বতীর হাতে যেটা থাকে সেটাকে বীণা বলা হয়, সেই বীণার একটা ছবি আমরা দেখতে পাই সমুদ্রগুপ্তের মুদ্রাগুলোয়। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে তিনি সম্রাটের সমুদ্রগুপ্ত তিনি সঙ্গীতের অনুরাগী ছিলেন। সঙ্গীতের অনুরাগী না থাকলে কখনোই কিন্তু তার যে মুদ্রা, সেই মুদ্রায় কখনো এই বাদ্যযন্ত্রের ছবি পাওয়া যেত না। ঠিক আছে, মোটামুটি এই সমস্ত জিনিসগুলো আমরা মুদ্রা থেকে জানতে পারি, একটা ছোট মুদ্রা থেকে। নেক্সট হচ্ছে স্থাপত্য এবং ভাস্কর্য। দেখো, স্থাপত্য বলতে পুরোনো দিনের ঘর বাড়ি, মসজিদ, মন্দির, অট্টালিকা, প্রাসাদ, যেগুলো ধরো আজকের দিনে যেগুলো ধ্বংসাবশেষ, ক্ষয়িষ্ণু, যেগুলো অস্তিত্ব কিন্তু আগের মতো আর নেই, সেগুলোকে আমরা বলছি স্থাপত্য। পুরোনো দিনের একটা ঘর বাড়ি, মসজিদ, মন্দির, অট্টালিকা, এই সমস্তগুলোকেই তোমরা বলতে পারো স্থাপত্য, বা আমরা বলতে পারি স্থাপত্য। তাহলে স্থাপত্য এবং ভাস্কর্য, তাহলে ভাস্কর্যটা কেন দেওয়া হয়েছে? একটা সাদামাটা বাড়ি ধ্বংস হলো, সেটাকে আমরা বলছি স্থাপত্য। আর একটা খুব সুন্দর কারুকার্যময় মসজিদ বা মন্দির ধ্বংস হয়ে গেল, তাহলে দুটোকে আমরা বলছি, যেহেতু দুটোই পুরোনো দিনের, তাই দুটোকে আমরা বলছি স্থাপত্য। কিন্তু এখানে একটা ছোট্ট পার্থক্য থেকে যায়, ভাস্কর্য যেগুলো হবে, সেই ভাস্কর্যে কিন্তু যে সমস্ত পুরোনো দিনের জিনিস সুন্দর কারুকার্য করা থাকবে এবং শিল্পের একটা শৈল্পিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো ভাস্কর্য। তাহলে আমরা এটা বলতে পারি যে সব ভাস্কর্য স্থাপত্য, কিন্তু সব স্থাপত্য ভাস্কর্য নয়। কেন নয়? তাহলে পুরোনো দিনের একটা সাদামাটা ঘরকেও আমরা বলবো স্থাপত্য, কিন্তু একটা সাদামাটা ঘরকে আমরা কখনোই ভাস্কর্য বলতে পারি না। কেন পারি না? না, সেই বাড়িটার মধ্যে কোনো শিল্পের শৈল্পিক দৃষ্টিভঙ্গির আমরা পরিচয় পাই না। তাই আমরা কি বলছি যে সব ভাস্কর্য স্থাপত্য, কিন্তু সব স্থাপত্যই ভাস্কর্য নয়। এটা যদি বলে যে একটা 2 নম্বরের প্রশ্ন বা 1 নম্বর প্রশ্ন আলোচনা করো, তখন কি বলবে? তখন বলতে হবে যে পুরোনো দিনের যে কোনো জিনিস, ঘর বাড়ি, মন্দির, মসজিদ, অট্টালিকা, প্রাসাদ, সবই কিন্তু স্থাপত্য। পুরোনো দিনের জিনিস মানে স্থাপত্য, কিন্তু পুরোনো দিনের একটা কোনো জিনিসে যখন একটা শিল্পী যিনি, সেই শিল্পীর শৈল্পিক দৃষ্টিভঙ্গির পরিচয় আমরা পাবো, তখনই আমরা তাকে বলবো ভাস্কর্য। অতএব সব ভাস্কর্য স্থাপত্য, কিন্তু সব স্থাপত্যই ভাস্কর্য নয়। তাহলে আজকের ক্লাসে তোমাদের একটা জিনিস নিয়ে আলোচনা করা হলো শুধুমাত্র, আরেকবার রিকল করে দিচ্ছি, আরেকবার এটা আলোচনা করছি টোটাল টপিকটা। দেখো, আজকে তোমাদের আলোচনা করেছি আমি দুটো জিনিস, একটা হচ্ছে ইতিহাস কাকে বলে, আর ইতিহাসের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা। ইতিহাস, তাহলে পুরোনো দিনের ইতিহাস বলতে এক কথায় কি? অতীতের কাহিনী। অতীতের কাহিনীকে এক কথায় বলা হচ্ছে ইতিহাস। তাহলে পুরোনো দিনের কাহিনী বা গল্পকথাকে আমরা বলছি ইতিহাস। তাহলে ইতিহাস, দেখো পুরোনো দিনের ইতিহাস আজকে আমরা কেন পড়বো না, পুরোনো দিনে যে সমস্ত ভুলভ্রান্তি করে জিনিসগুলো লুপ্ত হয়ে গেছে, সে লুপ্তের কারণগুলোকে অনুসন্ধান করা, সে ধ্বংসের কারণগুলোকে অনুসন্ধান করা। কেন হরপ্পা সভ্যতা ধ্বংস হলো, বা মহেঞ্জোদারো সভ্যতা কেন, মেহেরগড় সভ্যতা কেন ধ্বংস হলো, তার একটা বিশ্লেষণ, সে বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে সেটাকে আলোচনা করা। তাহলে ইতিহাসের উপাদানকে এরপর আছে ইতিহাসের বিভিন্ন রকমের উপাদান। ইতিহাসের বিভিন্ন রকমের উপাদান দেখো, লিখিত উপাদান, অলিখিত উপাদান। লিখিত উপাদানকে আমরা 3টে ভাগে ভাগ করছি, দেশীয় এবং বিদেশি। দেশি উদাহরণ হিসেবে আমরা দিয়েছি যে দেশীয় হচ্ছে কলহনের অস্ত্রঙ্গিনী, বিদেশি হচ্ছে গ্রিক, রোমান এবং চীন, মেগাস্তিনিসের ইন্ডিকা, রোমান হচ্ছে প্লিনির ন্যাচারাল হিস্টোরি, আর চীন হচ্ছে ফাহেনের ফোকুও কি। এদিকে আমরা আলোচনা করেছি অলিখিত উপাদান হচ্ছে 3টে, লিপি, মুদ্রা, স্থাপত্য এবং ভাস্কর্য। ঠিক আছে, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। ভিডিওটা দেখার পরে যদি কোনো পয়েন্টস বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে বলবে, আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।